Kita YouTube channel. আজকের এপিসোডে থাকছে চারটি ঘটনা এবং চারটি ঘটনায় অনেক ভয়ঙ্কর ঘটনা হতে চলেছে। আর আজকের এপিসোডটিও অনেক লম্বা হয়েছে, আর আশা করি ঘটনাগুলো আপনাদের অনেক ভালো লাগবে। এই ভয়ঙ্কর ঘটনাগুলো অনেক বাছাই করা ঘটনা ইমেল করে পাঠিয়েছেন আমাদের মাঝে অনেক মানুষই। চলুন আমাদের মূল ঘটনায় চলে যাই। ঘটনায় চলে যাবার আগে আপনারা যারা এখনও আমাদের ভীতিকথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি যে আমাদের ভীতিকথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন। চলুন এবার ঘটনা শুরু করা যাক। ইমেলটি শুরু করছি। ইমেলে যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ছি। লোককথায় কথিত আছে যে যেখানে কুকুর ডাকে আর হাওয়া থমকে যায় সেখানে অদেখারা পথ চেনে। এই প্রবাদের অর্থ হলো কিছু জায়গা বা মুহূর্ত এমন থাকে যেখানে অস্বাভাবিক বা অলৌকিক কিছু ঘটতে পারে। যেখানে কুকুর ডাকে লোক বিশ্বাসে বলা হয় কুকুর অদৃশ্য জিন বা আত্মাদের দেখতে পায়। হঠাৎ অকারণে কুকুর একটানা চিৎকার বা ঘেউ ঘেউ করলে অনেকেই মনে করেন সেখানে কিছু অশুভ উপস্থিতি আছে। সেখানে অদেখারা পথ চেনে এই অংশটি বোঝায় যে যেখানে এমন অস্বাভাবিক ঘটনা ঘটে সেসব জায়গা হয়তো ভূত, জিন বা অতৃপ্ত আত্মাদের জন্য পরিচিত ও প্রিয় জায়গা। তারা সেখানে নির্ভয়ে চলাফেরা করে কারণ সেটি তাদেরই দখলে। এটি মূলত এক ধরনের বিশ্বাসকে প্রকাশ করে যেখানে প্রকৃতির আচরণ এবং পশু পাখির অস্বাভাবিক ব্যবহারকে অশরীরী শক্তির উপস্থিতির ইঙ্গিত হিসেবে ধরা হয়। হ্যাঁ, শুনছিলেন এতক্ষণ আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটির এক বিশেষ লাইন। এই লাইনটি আমি বানিয়েছি। এটি আমার সঙ্গে যেই ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটার পরিপ্রেক্ষিতে চিন্তা ভাবনা করে আপনাদের মাঝে এই লাইনটি আমি লিখা আমার হাতে। লিসেনার্স, আমার সঙ্গে যেই ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটি অত্যন্ত ভয়ঙ্কর এবং এটি মারাত্মক একটি ঘটনা। তো ঘটনাটি ঘটেছিল আজ থেকে 18 বছর আগে। তখন আমার বয়স ছিল 24 বছর। তখন সবেমাত্র আমি বিয়ে করেছি। বিয়ে করার পর আমি আমার স্ত্রীকে সাথে রাখতে পারিনি, কারণবশত আমাকে থাকতে হয় কাজের জন্য অন্য এক জায়গায়। আর সেখানেই আমার সঙ্গে এই ঘটনাটি ঘটে। আমি কিশোরগঞ্জের এক গ্রামে বসবাস করি, আর সেই গ্রামেই আমার ছোট থেকে এখানে বড় হওয়া। তো ময়মনসিংহ আমার এক কাজের উদ্দেশ্যে যেতে হয়। সেখানে আমি রাজমিস্ত্রির কাজ ব্যবস্থা হয়েছিল, তো গরিব ঘরের ফ্যামিলির আমার ছিল, তো কাজকর্ম করতেই হতো। ওখানে 1 মাসের মতো একটানা দেখে তারপর কাজ করে তারপর বাড়িতে আসা হতো। তো সেখানেই আমার সঙ্গে ঘটনাটি ঘটে। যখন আমি কাজে যাওয়ার 2 দিন পর দেখতে পারি একজন বুড়ো চাচা এই এলাকার দেখাশোনা করে থাকেন। ওই লোকটা আমাদের কাজের স্থানে এসেই আমার সঙ্গে কীরকম কথার মধ্যে আকৃষ্ট করে ফেললো। ছোটোবেলা থেকেই আমি কারোর সঙ্গে কথা বললে মানুষকে আমি আকৃষ্ট করে ফেলতাম খুব ভালো করে। তো ওই বুড়ো লোকটার সঙ্গেও আমার এরকমই একটি ঘটনা ঘটে। উনি আসেন আমাদের কাজের কর্মসংস্থলে, আর সেখানে 2-1 কথার মধ্যে আমাদের মধ্যে এক গভীর সম্পর্ক তৈরি হয়ে পড়ে। তো খানিকক্ষণ পর আমরা জিরিয়ে নেই। দুপুরের পর জিরাতে হঠাৎই লোকটা আমাকে এক ইশারা দিয়ে এক পাশে টান দিয়ে নিলেন এবং তিনি তখন আমাকে বললেন যে, শোনো ছেলেরা, এখানে যে এসেছো এই এলাকা কিন্তু ভালো না। তোমরা হয়তো এখানে এই টিনের চালাতে বাস করবে 1 মাসের মতো। বললাম যে হ্যাঁ, এখানে সাবধানে বসবাস করবে।
আর রাত্রিবেলা এখান থেকে বের না হওয়াটাই ভালো। তখন লোকটার কথা শুনে আমি হতবাক হয়ে জিজ্ঞেস করলাম যে, কেন চাচা, কোনো সমস্যা নাকি এখানে? কোনো চোর ডাকাত আছে নাকি? বলে যে না, চোর ডাকাত থাকলে তো ভালো হতো। এখানে অনেক অশুভ শক্তির উৎপত্তি রয়েছে, যেমন ধরতে পারো জিন, প্রেত, পিশাচ। এগুলো প্রাণীর বেশ ধরে এখানে ঘোরাফেরা করে এবং সেই প্রাণীগুলো মানুষের এমন এমন ক্ষতি করে যে ক্ষতিগুলো কোনোদিন ভুলবার মতো না। তখন লোকটার এরকম কথা শুনে আমি অনেকটা ভয় পাই এবং লোকটাকে আর এই বিষয়ে কোনো রকমের কথা আর জিজ্ঞেস করিনি। কেননা আমার সঙ্গে এরকম ঘটনা কোনোদিন ঘটেনি, তবে দাদুর মুখ থেকে অনেক ঘটনাই শুনেছি ভুতুড়ে ঘটনা, ভয়ঙ্কর ঘটনা, যার যার বিষয়ে কিন্তু আমার এই ভৌতিক ঘটনাগুলোর মধ্যে আমার অনেকটা আয়ত্ত ছিল। জিন, প্রেত এগুলো যে আছে সেটা আমাদেরকে মানতে হবে। তো আমি ওই লোকটার কাছ থেকে তখন তৎক্ষণাৎ কথাবার্তা শেষ করে বিদায় নিয়ে কাজে চলে আসি। কাজে এসে কাজ করছি আর এই বিষয়টা নিয়ে আমি চিন্তা করছি। তো কাজ শেষ হলো, চিন্তা করতে করতে কাজ করতে করতে সন্ধ্যার পর সবাই গেল বাইরে ঘোরাফেরা করার জন্য, দোকানপাটে যাওয়ার জন্য। তো আমি যাইনি। আমি সন্ধ্যার পর ওই যে একচালা ছিল যেখানে আমরা বসবাস করব 1 মাস যাবৎ, ওখানে আমি বসে থাকি। ওখানে একটা ছোট্ট একটি পালং বেছানো ছিল আর তারই পাশে একটি চুলা এবং ওই বিল্ডিংয়ের যত কাজকর্মের যে প্রয়োজনীয় জিনিসগুলো দরকার আর কি, সেগুলো ওখানে রাখা ছিল। তো নিস্তব্ধ হয়ে ওখানে আমি বসে থাকি। হঠাৎই সন্ধ্যার পরপরই আমার চোখ গেল আমাদের যে ছোট চালা ঘরটা ছিল যেখানে আমরা সবাই আজকের দিনটা থাকবো, তো সেই দিকে। তো আমি ওখানে দেখতে পারি এক বিশাল আকৃতির কুকুর, যেটি আমাদের ঘরের দরজার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। এত বড় কুকুর আমি আমার জীবনে কখনো কোনোদিন দেখিনি। তো অবাক হয়ে কুকুরটিকে দেখার জন্য আমি ঘর থেকে বের হই এক পলক। তারপর আমি দেখতে পারি আমার সামনে দিয়ে আরও 3-4টা কুকুর উদিত হয়েছে। সেই একটা কুকুরের পেছনে সেই 3-4টা কুকুর ক্রমাগত রমরমা করে হেঁটে যাচ্ছে। তো কুকুরগুলোর উচ্চতা ছিল বেশ অনেক লম্বা, আমার বুক সমান ছিল এক একটা কুকুরের উচ্চতা। এদের হাত পা দেখে মনে হচ্ছে এরা কোনো কুকুর নয়, এরা একটা গরু। যেমন আমরা কোরবানির এই হাটে যেটা বড় বড় ষাঁড় দেখে থাকি, আমাদের বুক সমান মাথা সমান থাকে, তো সেই রকম ছিল এক একটা কুকুর। তো কুকুরের আকার আকৃতি কিন্তু আমরা সবাই চিনি এবং কুকুরকে যত বড়ই হোক, কুকুরকে আমরা কুকুর হিসেবে চিনে থাকবো। তো কুকুরকে আমি চিনতে কোনো রকম ভুল করিনি। তো এত বড় বড় কুকুর আমার জীবনের প্রথম দেখে ওখানে হতবাক হয়ে দাঁড়িয়ে থাকি। ঠিক তখনই দেখতে পারি রাস্তার সেই পাশ থেকেই আমাদের যে কাজের কয়েকজন লোক ছিল, 6-7 জন, তো তারা ওখান থেকে দোকান থেকে হয়তো কিছু খাওয়া দাওয়া করে তারপর ঘরের দিকে আসছে। তো তাদেরকে দেখতে পেয়ে আমি একটু ভরসা পেলাম। আর ঠিক তখনই ওই কুকুরগুলো তাদের দিকে এগিয়ে গেল। এটা আমার চোখের সামনে ঘটা। তখন তারা ওই কুকুরগুলোর পাশ কেটে চলে আসলো। কুকুরগুলো খানিকক্ষণের মধ্যে এদের কাছে চলে গেল। আর এখানে এমন একটি জায়গা ছিল যেখানে কুকুরগুলো চলে গিয়েছিল, সেখানে আমার চোখ আর এত দূর যায়নি। তো তারা যখন আমার নিকট এসে জিজ্ঞেস করে, কিরে ইব্রাহিম, তুই এখান থেকে এই যাসনি কোথাও বা দোকানপাটে? বললাম যে না, আমি যাইনি, ভালো লাগছিল না বিদায় এখানেই বসে আছি। তো তোমাদের সামনে যে 4-5টা কুকুর গেল, সেই কুকুরগুলোকে তোমরা দেখেছো, অনেক বড় বড়, তাই না? তখন সবাই আশ্চর্য হয়ে বলে, কুকুর? কুকুর কোথা থেকে আসবে? তুই কি পাগল হলি নাকি? এখানে তো আসার পর থেকে একটা কুকুর আমি দেখিনি। আর বড় বড় কুকুর বলছিস কেন? কতটুকু ছিল? তখন আশ্চর্য হয়ে বললাম যে কেন, তোমরা কুকুরকে দেখতে পাওনি?
এই কুকুরগুলো তো এক একটা বুক সমান ছিল, এক একটা মাথা সমান ছিল উঁচু, এবং সবগুলো কুকুরে কালো ছিল। এদের হাত পা এতটা মোটা ছিল, মনে হচ্ছে কোনো বড় ষাঁড় হেঁটে যাচ্ছে। তখন আমার কথা শুনে এখানে থাকা 6-7 জন লোক সবাই হেসে দিল। হেসে হেসে বলছে, ইব্রাহিম তুই ভাই পাগল হয়ে গিয়েছিস, আর তুই এসব চিন্তা করিস না, যা ঘরে যা, একা একা থেকে কি না কি দেখেছিস উল্টাপাল্টা। তো আমার কথাকে তারা উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি তখনও আবারও বলি যে আমি এটা ভুল দেখিনি, আমি সত্যি দেখেছি, আমার চোখের সামনে দিয়ে 4-5টা কুকুর হেঁটে চলে গিয়েছে। আর এই কথাগুলো বলতে বলতে ঠিক তখনই দেখতে পারি সেই দিনের বেলার যে মুরব্বী চাচাটা ছিলেন, তিনি আমাদের ঘরের সামনে এসে হাজির। তো উনি শুনছিলেন আমাদের ঝগড়াঝাটি, যে আমি বলছিলাম কুকুর আমি দেখেছি, আর তারা বলছে যে এরকম কুকুর কোনোদিন হতে পারে না, আর আমরা কুকুর দেখিনি। তখনই ওখানে থাকা সেই বুড়ো লোকটি হট করে বলে উঠে, এই সবাই থামো, কি বলছো এসব? তোমরা এসব এরকম কাজ যা ঝগড়া এবার করছো কেন? তখন আমি লোকটাকে সুন্দর করে বললাম যে আমি দেখতে পারলাম একটা কুকুর প্রথমে হেঁটে গিয়েছে, তার পেছন পেছন 4-5টা কুকুরও হেঁটে গিয়েছে, এগুলোর মানে কি? তখন সেই লোকটা চুপ করে থাকে, বলে যে তোমার হয়তো মনের ভুল। সেই কথা বলে 2 মিনিট পরেই সে আমাকে ডাক দিল, বলল যে এই ছেলে তুমি এদিকে আসো। তখন লোকটার কাছে আমি যাই, যাওয়ার পরপরই লোকটা আমাকে জিজ্ঞেস করে, কোথায় দেখেছিলে? বললাম যে ঘরের সামনে দিয়ে গিয়েছিল। তখনই ওই বৃদ্ধ লোকটা বলে, শোনো, এখানে এই এলাকাতে কোনো কুকুর নেই, এই এলাকার মানুষজনেরা কুকুর পালন করে না। এলাকাতে দেখতেই পারছো একটা বাড়িঘরের যে অবস্থান সেগুলো খুব দূরে দূরে, আর এই তোমাদের আশপাশে কিন্তু একটা বাড়িঘরও নেই। আর বিদায় এখানে অনেক রকমের কাণ্ডকলাপ ঘটতো আগে, কুকুর নেই, তবে এগুলো অন্য কিছু। অন্য কিছু? অন্য কিছু মানে কি? তখন লোকটা বলল যে এগুলো জিন অথবা প্রেত, যেগুলো কুকুরের বেশে হেঁটে বেড়ায় এখানেই। এদের কোনো ক্ষতি করতে চেও না। কুকুরগুলোকে কোনো রকমের কথাবার্তা দিয়ে আঘাত করা বা কোনো রকমের প্রচেষ্টা চালানো, এগুলো কিছুই করতে যেও না, না হলে তোমাদের ক্ষতি হবে। এই কথা বলে লোকটি আমার নিকট থেকে হেঁটে চলে গেল। আর ঠিক তখনই বলতে লাগলো, রাতের বেলা সাবধানে থাকবা সবাই। তখন লোকটার এরকম আকস্মিক কথাবার্তায় আমাকে অনেক চিন্তিত করে ফেলে। আর সেই লোকটার কথাবার্তায় আমি আমার সহপাঠীরা যারা ছিল কাজের জন্য তাদের সবাইকে এসে বলি। তো তাদের মধ্যে 2-3 জন বিশ্বাস করলেও বাকিরা বিশ্বাস করেনি। বাকিরা বলে যে এগুলো সব মিথ্যা, এগুলো হতে পারে না, বাদ দে তো ভাই, এগুলো শুনেছি আগে হতো, কিন্তু এই যুগ কি এখনো পরে আছে নাকি? বাদ দে তো, এগুলো কিছুই না। তো যার যার মতো করে চিন্তা ভাবনা করতে করতে এক একজন রান্নায় ব্যস্ত হয়ে পড়ি। রান্না করতে করতে সবাই খেতে বসবো, ঠিক তখনই দেখতে পারি আমাদের রুমের ভেতরে একটি ছোট্ট বিড়াল এসে হাজির। সেই বিড়ালটিও ছিল বেশ একবারে চকচকে কালো, এবং তারও হাত পা ছিল বেশ মোটা মোটা। এরকম মোটা মোটা হাত পা কোনো বিড়ালের আমি দেখিনি। সঙ্গে আমার যারা ছিল তারাও বলতে যে এটা কীরকম বিড়াল, আবার এরকম বিড়াল তো আমি দেখিনি কোনো দিন। তো বিড়ালটি আশ্চর্যভাবে আমাদের খাবার দেখছিল, এবং সে এত জোরে জোরে চিৎকার করছিল দেখে আমাদের খুব ভয় লাগলো, এবং তাকে কিছু মাছ এবং ভাত দিয়ে মাখিয়ে তাকে একটা খাবার বানিয়ে দিলাম। তো খানিকক্ষণের মধ্যেই দেখতে পারলাম সেই খাবারটা খেয়ে নিয়েছে। খেয়ে আবারও সে একইভাবে চিৎকার শুরু করছে। ভাবলাম হয়তো তার পেটে অনেক খিদা। আবারও
একইভাবে এই খাবারটা বানিয়ে দিলাম মাছ বাদ দিয়ে। সে আবারও খেলো। তারপরও যখন সে এরকম চেঁচামেচি শুরু করে দিল, তখন আমাদের এখান থেকে একজন লোক একটি লাঠি নিয়ে উঠল এবং সেই লাঠি দিয়ে খুব জোরপ্রবণ আঘাত করলো সেই বিড়ালটির গায়ে। বিড়ালটির গায়ে যখনই সে জোরপ্রবণভাবে আঘাত করলো, ঠিক তখনই সেই বিড়ালটি ওখান থেকে কীরকম এক অদ্ভুত কণ্ঠস্বরে আওয়াজ করতে করতে লাফাতে লাফাতে সে ঘর থেকে বেরিয়ে চলে গেল। তো এই বাড়ি দেওয়ার পর আমরা সবাই মিলে তাকে বকাবাদ্য করছিলাম যে কেন একে মারলি, বল, এটা তো কী ক্ষতি করেছিল। আর শুনেছি এখানে নাকি অন্য কিছুর বসবাস বেশি হয়ে থাকে। যদি এটা অন্য কোনো প্রজাতির প্রাণী হয় তাহলে কি আমাদের রক্ষা থাকবে, বল। তখন সেও খুব ভয় পেয়ে যায়। দেখতে পারি তার শরীরটা থরথর করে কাঁপনি শুরু করে দিয়েছে। তখন তাকে আর কিছু বলার নেই। তাকে আমরা সান্ত্বনা দিয়ে তাকে ঠিক করলাম, পানি খাওয়ালাম। তাকে ঠিক করে সবাই মিলে সান্ত্বনা স্বরূপ নিয়ে কিছু গল্প শুরু করলাম এই ভয়টা কাটানোর জন্য। তো গল্প করতে করতে সবাই এক পর্যায়ে যে মোমবাতি এবং লাইটগুলো ছিল সেগুলো অফ করে দিয়ে আমরা ঘুমাতে যাব। আর তখনই সবাই এক এক করে ঘুমিয়ে পড়ি। অনেকটা রাত হয়ে গিয়েছে। রাত কয়টা বাজে সেটা জানা ছিল না, সেখানে ঘড়ি ছিল না আমাদের। তো এক পর্যায়ে দেখতে পারি ঘরের বাইরে কেউ একজন যেন টিনের যে দরজাটা ছিল সেখানে এসে খুব জোরপ্রবণভাবে হাত দিয়ে শব্দ করছে এবং কুকুরের মতো এক আওয়াজ করছে। সম্ভবত এটি একটি কুকুরের আওয়াজ এবং সেই কুকুরগুলো মনে হচ্ছে আমাদের ঘরের দরজাতে এসে ধাক্কা দিচ্ছে দরজা খোলার জন্য। এত একটি ভয়ঙ্করভাবে একটি দৃশ্য হবে আমাদের সামনে, সেটা আমরা কোনোদিন কল্পনা করিনি। আর তখন যখনই শুনতে পারি যে এরকম ঘটনা ঘটছে, বাইরে কুকুরের মতো ঘৌ ঘৌ শব্দ শোনা যাচ্ছে এবং ঘরের দরজা নাড়া দিচ্ছে, তখন আমি ঘুম থেকে উঠে পড়ি। ছোটোবেলা থেকেই আমার ঘুম ছিল খুব পাতলা। তো ঘুম থেকে যখন উঠে দরজার নিকট যাই, তখনই ঘুম থেকে একজন আমাদের সহপাঠী থেকে একজন বলে উঠল, ইব্রাহিম, দরজা খুলিস না। তার কথায় দরজা থেকে হাতটা নামিয়ে ফেললাম। বললাম যে কেন? বলে যে কোনো মানুষ নেই ওখানে, মনে হচ্ছে কোনো কুকুর এসে ডাকাডাকি করছে, দরজাতে থাপা দিচ্ছে, থাক, খুলিস না। তখন বললাম যে কেন খুলবো না, খুলে দেখি কি আছে, কুকুর বা মানুষ তাড়িয়ে দেই, না হলে তো ঘুম লাগবে না। আর এদিকে দেখতে পাচ্ছি সবাই ঘুমিয়ে আছে মরার মতো। তারা একটু ঘুমের মধ্যে একটু অলস ছিল, তারা সবাই ঘুমিয়ে আছে। আর তার সঙ্গে আমার কথাবার্তা চলছে। সে আমাকে ক্রমাগত না করে যাচ্ছে এবং আমি বলছি যে তাদেরকে এখান থেকে সরিয়ে দেই, না হলে আমার ঘুম আসবে না, একটু শব্দ হলে আমার ঘুম ভেঙে যায়। তো সে বলল যে তোর যা খুশি ভাই তুই তা কর। এমনিতেই বুড়ো চাচাটা যা বলে গেল তাতে আমার খুব ভালো লাগছিল না বিষয়টা। আর এমনিতেও যা কিছু দেখলাম এখানে, এটা খুব ভয়ঙ্কর। তুইও তো দেখেছিস এরকম ঘটনা, তাহলে তুই এখন রাত্রিবেলা দরজা খুলবি কেন? তো এক প্রকার ঝগড়াবাদী হতে আমি সেখানে একটু ক্ষান্ত করে বললাম যে আমি দরজাটা খুলি, দেখি কি আছে পেছনে। তখন সে বলে যাচ্ছে খোল, সমস্যা নেই। তখন দরজার কেওয়াড়টা আস্তে করে খুলে দেই। দরজা খোলার সঙ্গে সঙ্গেই দেখতে পারি এক অদ্ভুতময়ী বাতাস ঘরের ভিতরে এসে প্রবেশ করেছে। আর সেই বাতাস এসে আমাদের ঘরের ভিতরে যত রকমের আসবাবপত্র, তারপর কাজকর্মের জিনিসপত্র ছিল, সেগুলো এক এক করে বাতাসে উড়তে শুরু করে দিয়েছে ঘরের ভিতরে। তার সঙ্গে যারা যারা কম্বল গা দিয়েছিল সেই কম্বলগুলো, তারপর নিচে যে খের বিছানো ছিল, তোশক বিছানো ছিল, সেগুলো সবগুলো উড়া শুরু করে দিয়েছে ঘরের ভিতরেই।
আর সে সঙ্গে যারা ঘুমিয়েছিল সবাই ঘুম থেকে লাফিয়ে উঠে পড়লো। এত বাতাস কেন, কি হয়েছে ঘরের ভিতরে? তখন আমি কিছু বলবো তার আগেই শুনতে পারি সেই বিকটময়ী কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ ঘরের বাইরে শোনা যাচ্ছে। তখন 7-8 জন মিলে একবদ্ধ হয়ে ঘর থেকে বেরিয়ে চলে আসি এবং দেখতে পাচ্ছি ঘরের ভেতরে সেই বাতাসের উপস্থিতি এতটা জোর বেড়ে গিয়েছে, সেই বাতাসের উপস্থিতিটা আরেকটু হলে মনে হচ্ছে ঘরটাকে উড়িয়ে নিয়ে যাবে। তো এরকম অবস্থা দেখে আমরা সবাই মিলে ভয়ে কাতর হয়ে বাইরে দাঁড়িয়ে আছি, কিন্তু ততক্ষণে আমরা কোনো কুকুর বা বিড়ালকে কিন্তু আমরা দেখিনি। আর ঠিক তখনই আমাদের মধ্যে একজন ঘরের ভিতরে উকি দেয়। উকি দিয়ে দেখতে পারে 7-8টা বিশাল আকৃতির কুকুর ঘরের ভিতরে প্রবেশ করেছে, আর সেগুলো দৌড়াদৌড়ি করছে এবং আসবাবপত্রগুলোকে উড়িয়ে দিচ্ছে, ফেলে দিচ্ছে, ভেঙে দিচ্ছে, এরকম একটি অবস্থা। তখন সে লাফ দিয়ে উঠে আমাদেরকে বলে, ভাই দেখো ঘরের ভিতরে অনেক কুকুরের সমাগম হয়েছে। কি কুকুর? কুকুর তো আমরা দেখিনি, আর কুকুর ঘরের ভিতরে কখন প্রবেশ করলো? তখন আর কিছু ভাববার বিষয় ছিল না। এখান থেকে অনেকটা দূরে চলে আসি, যেখান থেকে একটু একটু করে দেখা যাচ্ছে আমাদের সেই টিনের ঘরটা। আর সেখানে কোনো আলো ছিল, তবে একটা মোমবাতির আলো ছিল, আর সেখানে খুব অন্ধকার ছিল। রাতে চাঁদের আলোটাও খুব অস্পষ্টভাবে ছিল, আর কিছু তারা ছিল, তারা জ্বলছিল আকাশে। সেই একটি অবস্থাতে একটি ভয়ঙ্কর দৃশ্যের সম্মুখীন আমরা। তখন আমাদের ওখান থেকে 2 জন বড় বড় ভাই যারা ছিলেন, তারা কি করলো, বলল যে চলো আমরা ঘরে যাই, ঘরে যেতে হবে তো, আর ঘরে না গেলে তো আমাদের হবে না, কাল সকালবেলা দেখি কিছু একটা করা গেলে আমরা বাড়ি চলে যাব। তো এই বলে আমরা সবাই মিলে আবারও সেই ঘরের উদ্দেশ্যে রওনা দেই। আস্তে আস্তে করে ঘরের দিকে যাই। এবার ঘরের ভিতরে গিয়ে দেখতে পারি ঘরের ভিতরে আর কিছুই নেই। যে মোমবাতিটা জ্বালানো ছিল সেটা এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই বাতাস, কুকুরের হড়িমড়ি সব কিছুই একবারে তছনছ হয়ে গিয়েছে, সাথে একটি আলোও নেই। খানিকক্ষণ পর দেখতে পারি একজন মানুষ, সেই বৃদ্ধ লোকটি আমাদের ঘরে এসেছে। ঘরে এসে সে আমাদের মধ্যে একজনকে বলে উঠল, এত রাত্রিবেলা তোমরা এখনো এখানে কি করছো? তখন সেই বৃদ্ধ লোকটিকে আমরা বললাম যে এই ঘটনা। তখন সে বলে যে আমাদের বিড়ালকে কেন মেরেছো তোমরা? আমাদের বিড়ালকে কেন মেরেছো তোমরা? তার কণ্ঠস্বর এভাবে অস্পষ্টভাবে পাল্টে যাওয়াটা দেখে আমাদের বেশ ভয় লাগলো, এবং তাকে বললাম যে বিড়াল এসে উল্টাপাল্টা কাজকর্ম করছিল, তাই আমাদের মধ্যে এই আমাদের সাথী ভাই আমাদের বিড়ালটাকে একটু তাড়িয়ে দিয়েছিল, হয়তো একটু জোরে লেগে গেছিল বাড়িটা, তার জন্য ক্ষমা চাচ্ছি। তখন সেই বৃদ্ধ লোকটি বলে উঠল, না, তোমাদের কোনো ক্ষমা নেই, তোমরা সব মরবে, এক এক করে সব কটাকে আমরা মেরে ফেলবো, একটাকেও ছাড়বো না, সব কটাকে মেরে ফেলবো। তখনই এই বৃদ্ধ লোকের এরকম কথাবার্তা শুনে সেখানে থাকা সেই লোকটাই, আমাদের যে সহপাঠী ছিলেন, এখান থেকে সে লাফ দিয়ে উঠে বলে, দেখ দেখ বুড়ার এত দেমাগ, এর শরীরে আছেই কি আর আমাদেরকে বলে মেরে ফেলবে সে, তাকে ধরতো, কয়েকটা পিটুনি দিয়ে দে। এই কথা বলতে বলতে সে 2-1টা চর এসে মেরেই দিল সেই বৃদ্ধ লোকটাকে। চর মারার সঙ্গে সঙ্গেই সেই লোকটার মুখের দিকে তাকিয়ে দেখতে পারি লাল চক্ষুবর্ণ, তাতে আগুন জ্বলছে দাউ দাউ করে, এবং তার পুরো শরীর থেকে যেন বাষ্পের মতো ধোঁয়া বের হচ্ছে। এই একটি অবস্থার সম্মুখীন হয়ে আমরা 7 জনেই ভয়ে কাতর। তখন এক একজনকে শক্ত করে জড়িয়ে ধরাধরির চেষ্টা করছি, কিন্তু ভয় যেন এখন একবারে উড়ের ভেতরে। ঠিক তখনই দেখতে পাই ঘরের বাইরে অনেক অনেক কুকুরের সমাগম সৃষ্টি হয়ে গিয়েছে, এবং সেই কুকুরগুলো মনে হচ্ছে এখন আমাদেরকে গিলে খাবে। এত বিশাল আকৃতির কুকুর, এই কুকুরগুলো দেখলে যেন
গায়ের কাঁটা এখনো শিউরে ওঠে। বেশ কালো রঙের কুকুর এবং তাদের চক্ষু এখন দেখা যাচ্ছে লাল হয়ে আছে। এগুলো কোনো স্বাভাবিক কুকুর নয়। তখন আমরা এই অবস্থার সম্মুখীন হয়ে একে আরেকজনকে ধরতে ধরতে এখানে এক এক করে সবাই সেন্সলেস হয়ে পড়ি, অজ্ঞান হয়ে পড়ি সবাই। অজ্ঞান হয়ে যাওয়ার পর অনেকক্ষণ সময় পেরিয়ে যায়, প্রায় সকাল 10টা কি 9টা বাজে। তখন ওই বিল্ডিংয়ের মালিকটা এসে উপস্থিত আমাদের ঘরের সামনে। এসে দেখতে পারে সব কিছু এলোমেলো। জিজ্ঞেস করলো কি হয়েছে, একজনকে উঠালো এবং সে আমাকে উঠালো। তখন আমরা দুইজন মিলে এই ঘটনাগুলো বলছিলাম। তখন বলে যে আচ্ছা ঠিক আছে, তাদেরকে তুলো তোমরা, তারা তো ঘুমাচ্ছে হয়তো। তখন তাদেরকে ডাকাডাকি করলাম। এদের মধ্য থেকে 3জন উঠলো আর 2জন উঠছে না। তাদের শ্বাস নিঃশ্বাসও যেন আর চলাফেরা করছে না। এখানের মধ্যে সেই লোকটা ছিল যে কিনা কাল রাত্রিবেলা বিড়ালকে আক্রমণ করেছিল, আর এখানে আরেকটি লোক যে কিনা ওই বৃদ্ধ লোককে 2-1টা চড় মেরে দিয়েছিল। তাদের শরীরে শ্বাস নিঃশ্বাস প্রশ্বাস চলছে না। দেখে ওই লোকটাকে বললাম যে তারা তো দেখেন, তাদের তো শ্বাস নিঃশ্বাস চলছে না, তারা কি মারা গেছে? তখন বলে হ্যাঁ, তারা তো মারা গিয়েছে, তাদের তো শ্বাস চলছে না। তখন আমরা কান্নায় ভেঙে পড়ি সবাই। এবং তখনই দেখতে পারি সেই বৃদ্ধ লোকটি আমাদের টিনের ঘরে এসে জিজ্ঞেস করছে যে কি হয়েছে। তখন বললাম যে আপনি তো রাত্রিবেলা আমাদের ঘরে এসেছেন, আপনাকে 2-1টা চোর মেরে দিয়েছিল সে। তখন সেই লোকটা বলে যে কি বলছে সে উল্টাপাল্টা, আমি তো কাল বিকাল থেকে এখানে নেই, তোমরা এসেছো আমি জানতে পারি আমার এক বন্ধুর কাছ থেকে, আমাদের সেই পাশের বিল্ডিংয়ে সে কাজ করছে, তার কাছ থেকে আমি জানতে পারি। আর ভাবলাম আজকে এসে তোমাদের সঙ্গে আমি আলাপ আলোচনা করে তোমাদেরকে সব কিছু বুঝিয়ে দেব। তো আমি তো আসিনি কালকে থেকে। তখন বললাম যে কি বলছেন, আপনি আসেননি? বলে যে না তো। আপনি কোথায় ছিলেন? বলে যে আমি তো আমার মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। তখনই আমরা বুঝতে পারি যে আমাদের সঙ্গে এতক্ষণ সময় ধরে যা যা ঘটেছে সব ঘটনাগুলো সেই জিনের ঘটনা, সেই পিশাচের ঘটনা। এই যে বৃদ্ধ লোকটা আমাদের কাছে এসেছিল, এই লোকটার বেশ ধরে, কিন্তু সেটা এই বৃদ্ধ লোক নয়, এটি কোনো জিন, হয়তো কোনো পিশাচ। এবং সে 2জন মানুষ মারা যাওয়াতে আমরা তাদেরকে খুলে বলি এবং তারা তখন বলে যে এখন আর কিছু করার নেই, তোমরা বাড়ি চলে যাও। তখন মৃত 2টা লাশকে গাড়িতে করে নিয়ে আমরা সবাই বাড়িতে চলে আসি একবারে এখান থেকে ছুটি নিয়ে। বাড়িতে আসার পর সবার ঘরে কান্নাকাটি পড়ে যায় এবং তাদের তো 2 ছেলে হারিয়ে ফেললো। এই অবস্থার ভেতরে এক ভয়ঙ্কর এক ঘটনার সম্মুখীন এবং একটা বাতাস আমাদের উপরে বয়ে যায়। তারপর থেকে রাজমিস্ত্রির কাজে আর এভাবে আমাদের যাওয়া হয়নি, আমি যাইনি আর। তো এই ঘটনাটি যখনই আমার মনে হয়, যখনই চোখে ভেসে ওঠে, তখনই গাটা একটা শিউরে ওঠে এবং তখনই মনের ভেতরে কেমন এক ভয় জন্মায়। লিসেনার্স, এটি ছিল ঘটনা। আশা করছি ঘটনাটি আপনারা শুনেছেন এবং এই পর্যন্ত যারা যারা আমাদের ঘটনা শুনেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করি আপনারা পরপর আরও 3টি ঘটনা শুনবেন। 3টি ঘটনাই আরও ভয়ঙ্কর হতে চলেছে। চলুন এখন আমাদের দ্বিতীয় ঘটনায় চলে যাই। আর দ্বিতীয় ঘটনাটি অনেক অনেক বড় হচ্ছে, আর আশা করি আপনারা আমাদের সাথে আজকে শেষ পর্যন্ত থাকবেন। শেষ পর্যন্ত একটি বিশেষ ঘটনা আপনাদের মাঝে আমরা বাছাই করে রেখেছি, আশা করি এটিও আপনাদের অনেক ভালো লাগবে। আর এখনও আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই, তাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলুন এখন আমাদের আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনা শুরু করা যাক। আশা করি অনেক অনেক ভালো লাগবে। ঘটনাটি ঘটেছে আমার নিজ সঙ্গে। আমার বয়স তখন ছিল 15 বছর। ঠিক তখনই আমি ছিলাম এক তারুণ্য যুবক, আর বন্ধুবান্ধবের সঙ্গে আমি ঘোরাফেরা করতে অনেক বেশি ভালোবাসতাম। এখান থেকে আমার ঘটনাটি যখন সূত্রপাত ঘটে, তখন আমি একটা স্কুলে পড়াশোনা করতাম, আর সেই পড়াশোনার পাশাপাশি আমি যেটা করতাম, এক রাজমিস্ত্রির কাজে আমি
প্রতিদিন যেতাম এবং ওখানে কাজ করতাম। তো গরিব ঘরে সংসার ছিল আমার, পরিবারটাও ছিল বেশ গরিব। তো যার কারণে কিন্তু কাজকর্ম করতে হতো আমাকে, আমার বাবা, আমার ভাই সবাই মিলে কাজকর্ম করতাম। তো একদিন হয় কি, আমি ঘরে ঘুমাচ্ছিলাম, মধ্যরাত হয়ে আসে এবং ঠিক তখনই আমি শুনতে পাই আমার নাম ধরে কেউ একজন আমার ঘরের বাইর থেকে জোরালো কণ্ঠে ডাক দিল, জাহিদ, জাহিদ, ওঠো, আমার সঙ্গে আসো। এরকমভাবে যখন ৩-৪ বার ডাক দিল, তখন আমি বেশ আকস্মিকভাবে ঘুম থেকে উঠে পড়ি। বলে রাখা ভালো, আমি যে রুমে ঘুমাতাম সে রুমটা ছিল আমাদের বাড়ির সামনে এবং সেখানে আমার বাবা মা থাকতো না। আর আমার বাবা মা থাকতো আমাদের বাড়ির এক কোণে, যেখানে এক বড় বাড়ি বানানো আছে। আর আমি যেই রুমে থাকতাম সেটি একলা একটি রুম বানানো হয়েছিল। তো এই রুমের ভিতরে অনেক কিছু থাকতো, তো যার কারণে আমাকে এখানে থাকতে হতো। তো শুনতে পারি মাঝরাতে ঘরের বাইর থেকে কেউ একজন আমার নাম ধরে ডাকলো। শুনতে পেরেই আমি ঘুম থেকে উঠে ঘর থেকে বাইর হয়ে পড়ি। আশপাশ খোঁজাখুঁজির চেষ্টা করি, কিন্তু কাউকে খুঁজে পাই না। আর সেদিনেই সকালবেলা আমাদের যে রাজমিস্ত্রির মিস্ত্রি ছিলেন, তিনি আমাকে বললেন যে কালকে সকাল সকাল আমাদের কাজে বেরিয়ে আসতে হবে, কেননা কালকে যে কাজ রয়েছে সেই কাজটা বেশ জোরালো কাজ। আশা করি আমরা সবাই কালকে কাজটা যদি সকালে আসতে পারি তাহলে অনেক ভালো হবে, আর কালকের হাজিরাটাও একটু বাড়িয়ে দিব সবাইকে। তো আমার মনে পড়ে আমার মিস্ত্রির কথা। ভাবলাম হয়তো মিস্ত্রি সকাল হয়েছে, তার জন্য ডাক শুরু করে দিয়েছে। ঘর থেকে বের হলাম এবং বের হয়ে আমি চক্ষু হাতাতে হাতাতে যখনই ঘর থেকে বেরিয়ে দেখতে পারি আস্তে আস্তে করে যেন সকাল হয়ে আসছে। কিন্তু এদিকে আমি ঘড়ির দিকে যাইনি, যে ঘড়িতে কয়টা বাজে এটা আমি দেখতে যাইনি। ঘরের বাইরে কিছু একটি আলো দেখতে পেয়েই আমি ঘর থেকে বেরিয়ে আসি এবং দেখতে পারি যে এখানে দিনের আলো ফুটন্ত অবস্থায় ফুটছে। তখন ঘর থেকে বেরিয়ে আমি খোঁজাখুঁজির চেষ্টা করি যে কে ডাকলো, কে ডাকলো, কিন্তু কেউ এখানে আর নেই। কাউকে দেখতে না পেয়ে আমি ভাবলাম হয়তো মনের ভুল ছিল। আবারও ঘরে চলে আসি এবং ভাবলাম যদি মিস্ত্রি সাহেব আসে তাহলে আমাকে আবার ডাক দিবেন। তো আবারও ঘুমিয়ে পড়ি। ঘুমানোর পরপরই আবারও শুনতে পাই সেই আওয়াজ, জাহিদ, জাহিদ, ওঠো, আমার সঙ্গে আসো, তোমাকে আমি নিয়ে যাব আমার সঙ্গে, উঠে আসো। শুনতে পেয়ে তখন আর চোখে ঘুম লাগেনি। তখন হুট করে লাফ দিয়ে উঠে পড়ি। দরজা খোলা মাত্রই তখন আমি দেখতে পারি এখন আর সেই আগের মতো আলো নেই। এখন অন্ধকারে ডুবে গিয়েছে পুরোটা বাড়ি এবং পুরোটা অস্তিত্ব। তখনই আমি চিন্তা করলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে একটু আগেই তো ঘর থেকে বের হলাম, দেখতে পারলাম সকাল গনিয়ে আসছে, কিন্তু এখন আবার এত ঘোর অন্ধকার কি করে নামলো। ঠিক তখনই পেছন ঘুরে আমি যখন ঘরে প্রবেশ করি এবং ঘড়িটা হাতে নেই, তখনই দেখতে পারি যে এখন রাত ৩টা বাজে। দেখতে পেয়ে কলিজাটা একটা মোচড় দিয়ে উঠলো এবং সেখানে আতঙ্কিত হয়ে বসে পড়লাম বিছানায়। ঠিক তখনই শুনতে পাই আবারও সেই আওয়াজটা আমাকে ডাকছে, জাহিদ, জাহিদ, ঘর থেকে বেরিয়ে আসো, আমার সঙ্গে আসো। শুনতে পেয়ে তখন আর কোনো রকমের দেরি নয়, ঘর থেকে বেরিয়ে আসি এবং ঘর থেকে বেরিয়েই আমি দেখতে পারি এক মধ্যবয়স্ক বৃদ্ধ লোক। মধ্যবয়স্ক হলেও তার আকার আকার অঙ্গিতি এগুলো ছিল বৃদ্ধের মতো। সে একটু গুজো অবস্থায় ছিল, তার মুখে কোনো রকমের দাড়ি ছিল না, আর দেখে মনে হচ্ছে বেশ মধ্যবয়স্কর মতো একজন লোক। তো দেখতে পেয়ে আমি তার নিকট এগোতে শুরু করি। তখন রাতের ঘোর অন্ধকার। হঠাৎ আপনা আপনি করে দেখা যাচ্ছে আর কি ওই লোকটাকে। যখনই লোকটার সামনে গিয়ে আমি দাঁড়াই তখনই
আমি দেখতে পারি সেই লোকটা কোনো মানুষ নয়, এটি এক ভয়ঙ্কর রূপী এক অবয়ব, যেটি আমার সামনে এখন দাঁড়িয়ে আছে। দেখতে পেয়ে বেশ চিৎকার করতে করতে ঘরে চলে আসলাম। চিৎকার শুনতে পেয়ে আমার মা বাবা ঘর থেকে বেরিয়ে আসেন এবং ঘর থেকে বেরিয়ে এসে আমাকে জিজ্ঞেস করেন যে জাহিদ, কি হয়েছে? তখন তাদেরকে খুলে বললাম এই ঘটনা। তারা বলে যে ঘর থেকে কেন বের হলি? এমনিতেই আমাদের এলাকাতে অনেক দিন ধরে অনেক রকমের ঘটনা ঘটে যাচ্ছে, ঘর থেকে বের হবি না রাত্রিবেলা। তখন সান্ত্বনা দিয়ে আমাকে আবারও শুইয়ে আমার বাবা মা আমার ঘর থেকে চলে গেলেন। এর পরবর্তীতে আমি আবারও শুনতে পাই সেই আওয়াজ রাত্রিবেলা। তখন সেই আওয়াজটিকে আর পাত্তা না দিয়ে শুয়ে পড়ি এবং পরদিন সকালবেলা ঘুম থেকে উঠেই শুনতে পারি বাড়ির পাশে কান্নাকাটির আওয়াজ চলছে। কান্নাকাটির আওয়াজ শুনতে পেয়ে ঘর থেকে লাফাতে লাফাতে বেরিয়ে পেছনে চলে গেলাম এবং ওখানে গিয়েই দেখতে পারি অনেক মানুষের সমাগম হয়েছে আমার ঘরের পেছনে এবং সেখানে এক ছেলের লাশ পড়ে আছে। ছেলেটার লাশের মুখটা দেখতে গিয়ে আমি চিনতে পেরে যাই সেটা আমার বন্ধু, যেটা আমার সঙ্গে কয়দিন আগে রাজমিস্ত্রির কাজে গিয়েছিল সেই ছেলেটা। তার বাড়ি বেশ দূরে নয়, কাছেই। তার সঙ্গে মাঝে মাঝে দেখা হতো, ঘোরাফেরাও করতাম। তো তাকে আমি দেখতে পেয়েই আমার ভেতরটা কেমন জানি এক উতাল পাতাল করে উঠলো। তার নিকট গিয়ে বসলাম, তার মাথায় হাতিয়ে দিলাম। দেখতে পারলাম যে সে এখন আর বেঁচে নেই, সে মারা গিয়েছে। ছেলেটার মারা যাওয়াতে আমার চোখ দিয়ে অটোমেটিক পানি চলে আসলো। তখন ওখানে থাকা সকল লোককে আমি জিজ্ঞেস করলাম যে কিভাবে কি হয়েছে। তখন তারা বলে যে রাত্রিবেলা ঘর থেকে বের হয়েছিল, কিন্তু তার মা মানা করেছিল, তার বাবার সঙ্গে রাগ করেছিল এবং সে রাগের পরবর্তীতে সে বেরিয়ে চলে এসেছে, হয়তো আত্মহত্যা করেছে। কিন্তু আত্মহত্যা যে করেছে তার কি প্রমাণ আছে? তার কোনো প্রমাণ নেই। না হলে এই ছেলেটা মারা গেল কিভাবে? এরকম চিন্তা ভাবনা ঘুরপাক খেলছে সবাই এবং সবাই ছেলেটাকে নিয়ে বেশ হতভম্ব হয়ে আছে। ছেলেটার পিঠে নাকি একটা 5 আঙ্গুলের ছাপ দেখতে পেয়েছে অনেকে এবং তার সারা শরীরে রক্তমাখা এক অদ্ভুত এক দাগ দেখতে পেয়েছে সবাই। এই দাগটা সবাই দেখতে পেয়ে এখানে বলাবলি করছিল এবং অনেককে এখান থেকে উঠে বলল যে তার মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু নয়, তার মৃত্যুটা এক অস্বাভাবিক মৃত্যু। তাকে হয়তো কোনো পিশাচ বা কোনো জিন বা কোনো প্রেত তাকে হত্যা করেছে। এই বিষয়ে আমাদের নাক না গলানোই ভালো। চলো তাকে ভালোভাবে দাফন দিয়ে দেই। সন্ধ্যার পর দাফন দিবে বলে ঠিক করে সবাই। সারাটা দিন সবার ভেতরে আতঙ্ক এবং ভয়ের এক শিহরণ যে ছেলেটা কি করে মারা গেল। তার তো মারা যাওয়ার কোনো লাইন গার্ড নেই, আত্মহত্যাও করেনি। তার পেছনের এই 5 আঙ্গুলের ছাপ দেখতে আসে অনেক মানুষ এই দূর দূরান্ত থেকে। তো সন্ধ্যার সময় দাফন দেওয়া হবে। দাফনের সময় তার বাবা মা উঠে বলে যে তার কাণ্ড কাহিনী, কাল রাত্রিবেলা কি হয়েছিল। বাবার সঙ্গে রাগারাগি করে নাকি সে ঘর থেকে বেরিয়ে আসে এবং সেখান থেকেই তাকে আর পাওয়া যায় না। সকালবেলা দেখা যায় তার মরদেহ পড়ে আছে রাস্তায়। এই ছেলেটির এমন ভয়ঙ্কর এক মৃত্যুতে পুরো এলাকাকে এক বিস্ময়করভাবে ভাবিয়ে দেয়। সবাই ভাবছিল ছেলেটার মৃত্যু কি করে হলো। সে যদি কোনো আত্মহত্যাও করতো তাহলে সেটার প্রমাণ পাওয়া যেত, কিন্তু আত্মহত্যাও করেনি। তাহলে তার সঙ্গে কি ঘটেছে, রাত্রিবেলা তার সঙ্গে কি বা হয়েছে? তো এই বিষয়টা মানুষ ভাবতে ভাবতে এখন আর কিছু করার নেই, কোনো রাস্তাও পাওয়া যায়নি, বিদায় তাকে দাফন করিয়ে দেওয়া হয়। দাফন দেওয়ার পর গ্রামে যেটা ঘটে আর কি, রাত্রিবেলা মানুষজন এদিকে আসা যাওয়া করে। কবরস্থানের পাশ দিয়ে মানুষ দোয়া জিয়ারত এগুলো করে থাকে। এক সময়
রাত গভীর হয়ে আসছে। ঠিক তখনই তাদের পরিবারের একজন লোক ওই কবরস্থানের নিকট যায়। গিয়ে সে নাকি দেখতে পায় সেখানে এক অবয়ব দাঁড়িয়ে আছে তার কবরের ঠিক 20 ফুট উত্তর দিকে। দেখতে পেয়ে মনে হলো তার কোনো আত্মীয় বা কোনো মানুষ এসেছে তার কবরের সামনে। সেইটা দেখার জন্য তার যে পরিবারের লোকটা ছিল সে ওই অবয়বের নিকট এগোতে শুরু করে দেয়। এগোতে এগোতে সে অনেকটা এগিয়ে পড়ে এবং ঠিক যখনই সেই অবয়বের সামনে গিয়ে দাঁড়ায় তখনই সে দেখতে পারে এটি কোনো মানুষ নয়, এটি এক বিস্ময়কর দেহী অবয়ব যার মুখের কোনো অস্তিত্ব নেই এবং লাল চক্ষুবর্ণ শুধু দেখা যাচ্ছে। এরকমটা দেখতে পেয়ে সে অবাক চিত্তরে দৌড়াতে দৌড়াতে অনেকটা চলে আসে এবং বাড়ির দিকেই সে চলে আসে। এখানে এক পর্যায়ে চলে এসে সে ভাবলো এখানে এখন আর কোনো সমস্যা হবে না, এখানে বসে একটু জিরিয়ে নিবে। জিরোতে জিরোতে হঠাৎই সে শুনতে পায় এক অদ্ভুত কণ্ঠময়ী সেই লোকটার বাবার কণ্ঠদ্বয়ে সে ডাকছে পেছন থেকে। তখন বাবার কণ্ঠস্বর শুনে কেই বা বসে থাকে এখানে। তখন সেই লোকটাও বরাবরের মতো তাই করলো। বাবার কণ্ঠস্বর শুনে সে পেছন দিকে যাওয়া শুরু করলো। পেছনে যেতে যেতে সে হঠাৎই দেখতে পারে সেই অবয়বটি এখানে আবারও এসেছে। এখানে কোনো রকমের তার বাবাকে দেখতে পাচ্ছে না, সেই অবয়বটিকে দেখা যাচ্ছে এবং সেই অবয়ব তার বাবার কণ্ঠস্বরে হাত ইশারা করে ডাকছে তার দিকে ইশারা করে। তখন সেই লোকটা এখানে আবারও এক ঝলক ভয় পায় এবং শরীরটা কাঁপনিওয়ালা শরীরটাকে নিয়ে এসে দৌড়াতে দৌড়াতে এক বাড়িতে এসে উঠে। তখন সেই বাড়ির লোককে সব ঘটনা খুলে বলে। তখন এই বাড়ির কিছু লোক তাকে তার নিজ বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসে। সকালবেলা আবারও ঘুম থেকে ওঠার পর জানাজানি হয় যে সে এরকম ঘটনার সম্মুখীন হয়েছিল রাত্রিবেলা। তখন এই ঘটনাটা আমার মা শুনতে পারে তাদের বাড়িতে গিয়ে। তখন মা এসে আমাদেরকে খুলে বলে এই ঘটনাটা। তখনই আমার মা বলে উঠে, জাহিদও তো ঠিক এরকমই একটি ঘটনার সম্মুখীন হয়েছে, সেও তো এরকমই এক অবয়বকে দেখতে পেয়েছে। তখন আমিও বলি যে হ্যাঁ, ঠিক সেরকমই ছিল যেরকমটা আমি শুনেছি। তখন আমার বাবা ওদের বাসায় যায়, গিয়ে আমিও যে এরকম ঘটনার সম্মুখীন হয়েছি সেটা তাদেরকে বলে দেয়। বলে দিয়ে তারা ঠিক করলো যে ভালো এক কবিরাজ নিয়ে এসে এলাকাকে ঝাড়ফুঁক করাবে। তো যেই বাবা সেই কাজ, পরদিন কবিরাজ আনবে বলে সিদ্ধান্ত নেয়। এই পরদিন আসার আগেই এখানে ঘটে যায় আরো এক বিরল কাহিনী। তখন সেদিন রাত হয়ে আসে। রাতের দ্বিতীয় প্রহর যখন শুরু হয় তখন এখানে অনেক ঘোর অন্ধকার চলে আসে। দিনটি ছিল অমাবস্যার, চাঁদের কোনো অস্তিত্ব নেই এবং শো শো করে বাতাস বইছে আমাদের বাড়ির দিকে। বাড়িটা ছিল বিলের এক কোণে, যেখানে বিল থেকে সরাসরি বাতাস এসে প্রবাহিত হতো। বন্যার সময় এখানে পানি জমাট বেঁধে বাড়িঘরে পানি উঠে যেত। সেখানে অনেক সাপ বিচ্ছু জন্ম নিত এবং সেখানেই ছিল আমাদের এক অদ্ভুতময় বসবাস। তো এখন পানি ছিল না, তখনকার সময় পানি ছিল না, আর পানি না থাকায় মেঘ বৃষ্টি আসার সম্ভাবনা অনেকটা ছিল বেশি। তো এতটা বাতাস বুঝতে পেরে আমরা অনুমান করলাম হয়তো আজকে রাত্রিবেলা বৃষ্টি আসতে পারে। তো রাত যখন দ্বিতীয় প্রহর হয়ে আসে তখন সবাই ঘুমিয়ে পড়ে এবং ঘুমাতে ঘুমাতেই হঠাৎ আমি শুনতে পাই আমাদের ঘরের পেছন থেকে সেই আগের মতো সেই আওয়াজটাই, জাহিদ, জাহিদ, এদিকে আসো, আমার সঙ্গে আসো, আমি তোমাকে নিয়ে যাব, তোমার ভালো হবে, আমার কাছে আসো। সেই অদ্ভুতময়ী সেই বিকট কণ্ঠে আওয়াজটি শুনতে পেয়ে আমার কলিজাটা আবারও
কেঁপে উঠল। কিন্তু মনের ভেতরে কেমন জানি এক অফুরন্ত এক ইচ্ছা জাগনা দিচ্ছে ওখানে যাওয়ার জন্য। তখন মনকে শত রকমের বোঝানোর চেষ্টা করেও আমি বোঝাতে পারিনি। ঘরের দরজা খুলে ফেলি এবং ঘর থেকে বেরিয়ে আসি। মনে হচ্ছে কেউ একজন আমার মনের ভেতরে এমনভাবে উৎফুল্ল করছে ঘর থেকে বাইর হওয়ার জন্য, এটা বলে বোঝানো সম্ভব নয় এখানে। এরকম একটি অনুভূতির পর আমি ঘর থেকে বেরিয়ে আসি। ঘর থেকে বেরিয়ে যেই না বাহিরের দিকে পা রাখলাম, তখনই দেখতে পারি রাতের অন্ধকার যেন এতটা গভীরে চলে গিয়েছে, এখন 1 ফিট সামনে কি আছে সেটাও দেখা যাচ্ছে না। আর সেই বাতাসটা যেন শো শো করে আমাদের বাড়ির উঠোন দিয়ে বয়ে যাচ্ছে দক্ষিণ পাশ দিয়ে। এতটা ভয়ঙ্কর এক পরিস্থিতির শিকার হয়ে মনের এক ঝলকে ঘরের ভিতরে আবার প্রবেশ করি। তখনই দেখতে পারি বেশ কিছু ধূলিকণা এবং বাতাস আমার ঘরে প্রবেশ করেছে। তখন ঘরের দরজাটা আটকে দিই এবং দেখতে পারি ঘরের ভেতরে সেই অদ্ভুতময়ী বাতাসটা আবারও নাড়াচাড়া করা শুরু করে দিয়েছে। এখন আর কোনো বাতাস প্রবেশ করছে না, তবে যতটুকু বাতাস প্রবেশ করেছে সেই ততটুকু বাতাসেই আমার ঘরের ভেতরে যে আসবাবপত্রগুলো ছিল সেগুলোকে ফেলে ভেঙে দিচ্ছে। মনে হচ্ছে কোনো এক অদ্ভুত শক্তি হয়তো আমার ঘরে প্রবেশ করেছে, আর সেই শক্তি এখন আমার ঘরের এই আসবাবপত্রগুলোকে ভেঙে দিচ্ছে। তখন এগুলো আমি কোনো কিছু অনুধাবন করতে না পেরে এখানে চিৎকার শুরু করে দিই ঘরের ভিতরে। কিন্তু বাইরে এত জোর ক্রমে বাতাস বয়ে যাচ্ছে, সেই বাতাসের প্রভাবে আমার ডাকছে আমার মা বাবা শুনবে এরকম কোনো পরিস্থিতি ছিল না। কেননা এখানে এতটা জোরপ্রবণ বাতাস সেদিন রাত্রিবেলা ঘটেছিল। সেই বাতাসের কারণে হয়তো 5 ফিট দূরত্বে যদি কেউ একজন দাঁড়িয়ে থাকতো, তাকে চিৎকার দিয়ে ডাকা হতো, তাহলেও সে সেই ডাক শুনতো না। তো কোনো উপায় না পেয়ে ঘরের দরজাটা আবারও খুলে দেই। খুলে দিয়ে যখন বাবার ঘরে যাওয়ার জন্য আমি দৌড়াতে শুরু করি, তখনই আমার শরীরে এক অদ্ভুত পানি পড়া শুরু করে দেয় বৃষ্টির মতো। বাবার ঘরে গিয়ে উঠি, ঘরে গিয়ে ওঠার সঙ্গে সঙ্গে দেখতে পারি বৃষ্টি নেই, তবে আমার শরীরে এত পানি কি করে পড়লো। ভয়ে যেন ঘাটা একবার থমথমে উঠছে। তখন বাবাকে খুব জোর গলায় ডাকতে শুরু করলাম। ঘরের দরজা আমি আঙুল দিয়ে ঠকাতে শুরু করলাম এবং বাবাকে ডাক শুরু করলাম, বাবা বাবা তাড়াতাড়ি আমার দরজা খোলো, দরজাটা খোলো, আমি খুব ভয় পাচ্ছি। খানিকক্ষণ পর ডাকাডাকির পর বাবা দরজা খুলে বলল, জাহিদ কি হয়েছে? এত বাতাসের মধ্যে ঘর থেকে বেরিয়েছিস কেন? ঘরে যা। তখন বাবাকে বললাম যে বাবা, আমার ঘর স্বাভাবিক নেই, আমার ঘরে অস্বাভাবিক কিছু কর্মকাণ্ড চলছে, তাড়াতাড়ি তুমি চলে আসো, আমার ঘরে আসো। তখন বাবা ঘর থেকে যখন নামলেন, ঠিক তখনই এক অদ্ভুত বাতাসের সঙ্গে ছোচটকে তিনি উঠোনে পড়ে যান। উঠোনে পড়ে ওনার হাঁটুতে, ওনার কনিতে ছাল চলে গিয়েছে, প্রচণ্ড রক্ত বইছে শরীর থেকে। তখন বাবার এই করুণ অবস্থা দেখে আমি বাবাকে হাতে ধরে এবং ঘরে নিয়ে আসি। তখন মাকে ডেকে তুললাম। মা তখন উঠে দেখে যে এরকম অবস্থা হয়ে গিয়েছে। তখন মা খুব হতাশ হয়ে তিনি বাবার রক্ত আটকানোর চেষ্টা করছেন, কিন্তু সেই রক্তটা কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না। এতটা জোরপ্রবণভাবে হাতে পায়ের চামড়ার ছালটুকু চলে গিয়েছে। হঠাৎই শুনতে পাই ঘরের বাইরে থেকে একজন লোক ডেকে উঠল, ও চাচা, চাচা দরজাটা খোলো না, বাইরে বাতাসে খুব ভয় লাগছে, দরজাটা খোলো, আমি তো এখন আর একটু বাতাসে থাকলে হয়তো মারা যাব, একটু দরজাটা খোলো আমার জন্য, বাঁচাও আমাকে। এই অদ্ভুত একটি করুণ কণ্ঠস্বরের আওয়াজ শুনতে পেয়ে মনে খুব উদয় জন্মালো আমাদের।
দরজা খোলার সঙ্গে সঙ্গেই সেই লোকটা বাহির থেকে এক পলকে আমাদের ঘরের ভিতরে এসে প্রবেশ করে এবং প্রবেশ করে সে আমাদেরকে বলছে যে তার বাড়ি নাকি এই এলাকার শেষ প্রান্তে। তবে আমার বাবাও চিনেনি, আমিও চিনিনি। তো না চেনার সুবাদে সে বলল তার বাড়ি এই এলাকার শেষ প্রান্তে, সে এদিক দিয়ে যাচ্ছিল এক জায়গায় বেড়াতে। তো এখন এই ঝড় তুফানের মধ্যে আর কি সে একটু বিপদে পড়েছে, যার জন্য সে আশ্রয় চাচ্ছে। তো আমরা স্বাভাবিকভাবে বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনি থাকেন, এখানে কোনো সমস্যা নেই। তখন ওই লোকটা যখন শুনতে পায় যে আমরা তাকে অনুমতি দিয়ে দিয়েছি এখানে থাকার জন্য, তখনই সে খুব খুশি হলো এবং সে ধন্যবাদ স্বরূপে বাবাকে কিছু একটা জানালো। আর আমার বাবাকে আমি বলছিলাম যে আমার ঘরে ঘটে যাওয়া এই ঘটনাটা আমাকে কেউ একজন ডাকাডাকি করে। তো এই ঘটনা বাবাকে বলার পর বাবা বলে চাচা তুইও এখানে থাক, তোর ওই ঘরে আজকে যেতে হবে না, আর আজকে আমরা সবাই মিলে আমাদের এই ঘরেই থাকি, কেমন? তো এই কথা বলে আমরা ওখানেই যার যার মতো করে জায়গা ব্যবস্থা করে নেই এবং আমার সঙ্গে দেওয়া হয় ওই বাহির থেকে আসা ছেলেটাকে। আমি তার সঙ্গে ঘুমাবো এবং বাবা মা অন্য বিছানায় ঘুমাবে। তো আমরা এক ছোট্ট বিছানায় ঘুমিয়ে পড়ি। আমি যখন ওই লোকটার শরীরে একবার টাচ করেছিলাম, তখনই সেই লোকটা দেখতে পারি যে এক অদ্ভুতভাবে আমার সঙ্গে একটু রিঅ্যাক্ট করেছে। আমাকে বলল যাতে করে আমি তার শরীরে না ছুঁই, তাতে নাকি আমার সমস্যা হবে। তো এই কথাটা আমার বাবা মা কেউ শুনেনি, এটা শুধু আমাকে সে বলেছিল। তো আমি ভাবলাম যে হয়তো তার কোনো সমস্যা বা তা সে এরকমটা পছন্দ করে না কারো শরীরের সঙ্গে তার শরীর লাগুক। তো আমি এটা অন্য কিছু না ভেবে আমি এটা পাত্তা দিইনি। পাত্তা না দিয়ে আমি ওখানে ওই ছেলেটির পাশেই কিন্তু ঘুমিয়ে পড়ি। ঘুমানোর এক পর্যায়ে আমি শুনতে পাই আমার পাশের ছেলেটি অদ্ভুত কণ্ঠস্বরে সে কান্নাকাটি করছে। তবে এটা কোনো পুরুষের কণ্ঠে নয়, এটি এক অদ্ভুত মেয়ের কণ্ঠে, যে মেয়ের কণ্ঠে শুনলে মনে হয় এটি খুব কাতর হয়ে আছে এবং এটি খুব ভয়ানক একটি কণ্ঠ ছিল। শুনতে পেয়েই আমি ওখানে ঘুম থেকে লাফ দিয়ে উঠে পড়ি। আর তখনই পাশে থাকা একটি ছোট্ট লাইট আমি অন করি। লাইট অন করার পর আমি যা দেখতে পারি তার জন্য কিন্তু আমি মোটেও কোনোভাবে প্রস্তুত ছিলাম না। আমি লাইট অন করার পরই দেখতে পারি এই যে ছেলেটা আমাদের বাড়িতে এসেছিল, যে ছেলেটাকে আমরা আশ্রয় দিয়েছিলাম, সেই ছেলেটা যে আমার সঙ্গে ঘুমিয়েছিল, সেই ছেলেটা এখন আর আমার সঙ্গে নেই। তবে ছেলেটা আছে এখন অন্য একটি বেশ নিয়ে, সে আমাদের ঘরের দরজার সামনে উঁচু করে দাঁড়িয়ে আছে। কিন্তু যে ছেলেটা এখানে দাঁড়িয়ে আছে এটা সেই আগের ছেলে নয়, এটা এক অন্য রকমের এক মেয়ে, যে মেয়েটিকে আমি কোনোদিন দেখিনি। তো যখনই মেয়েটার মুখের দিকে আমি আমার ছোট্ট লাইটটা তাক করলাম, তখনই দেখতে পারি এই মেয়েটির আসল চেহারা। এটি কোনো সাধারণ মেয়ে নয়, এটি এক অদ্ভুত ভয়ঙ্কর রূপী এক অবয়বের মতো দেখা যাচ্ছে। তার পুরো শরীরটা মনে হচ্ছে গায়ে কাটা দেওয়ার মতো এক অবস্থা। পুরো শরীরে মনে হচ্ছে বিশ্রীভাবে কেউ হত্যা করেছে। তার শরীরটা একবারে রক্তে পরিপূর্ণ এবং মুখে অসংখ্য দাগ, যে দাগগুলো বেশ ভয়ানক দেখাচ্ছিল। এই দৃশ্য যখন আমি আমার নিজ চোখের সামনে দেখতে পারি, ঘুমের চোখ ভাঙতেই তখন মাথা আর কিছু কাজ করে না। একটা চিৎকার দেব এমন একটা শক্তি পাচ্ছিলাম না। মনে হচ্ছে আমার ভেতরটা একদম আটকে গিয়েছে। কথা বলবো বা নাড়াচাড়া করব বা এখান থেকে উঠে গিয়ে বাবাকে সজাগ করে তুলবো, এরকম যে একটা শক্তি থাকা দরকার, সেই শক্তিটা আমি হারিয়ে ফেলেছি। খানিকক্ষণের মধ্যেই দেখতে পারি আমার শরীরে এক প্রচণ্ড ঘাম শুরু হয়ে গিয়েছে, যে ঘামটা
কোনো সাধারণ ঘাম নয়, একবারে মরণ ঘামের মতো, যে ঘাম থেকে রেহাই পাওয়া খুব মুশকিল। দম বন্ধ হয়ে আসার মতো এক অবস্থা আমার। তখন আস্তে আস্তে করে আমার হাতটা নাড়াতে থাকি এবং ওই হাতের নাড়ান খেয়েই পাশে থাকা গ্লাসটা হুট করে পড়ে যায়। গ্লাস পড়ে যাওয়ার শব্দ শুনতে পেয়ে বাবা সজাগ হয়ে পড়েন এবং মাও সজাগ হয়ে পড়েন। ঠিক তখনই তারা দৌড় দিয়ে আমার রুমে চলে আসে। আমরা যে রুমে ঘুমিয়েছিলাম ওই রুমে এসে দেখতে পারে যে আমি থরথর করে কাঁপছি এবং আমার পাশে ওই ছেলেটা এখন আর নেই। তবে ঘরের দরজাটা ভেতরের দিকেই লক করা আছে। বাবা এসে জিজ্ঞেস করে, কি রে, কি পড়েছে, এই গ্লাস ভাঙলি কেন? তখন আমার কথা বলতে না পারা দেখে আমাকে আর কিছু জিজ্ঞেস করেনি। বুঝতে পেরে গিয়েছে আমার সঙ্গে যা ঘটছে খুব খারাপ কিছু ঘটছে। তখন বাবা মা নিজ দায়িত্বে ছেলেটিকে খোঁজাখুঁজির চেষ্টা করে দেয়। খাটের নিচে, আলনার পিছনে, ড্রেসিং টেবিলের পিছনে, দরজার কোনায় কানায় সব জায়গায় খোঁজাখুঁজি করে, কিন্তু ঘর কিন্তু লক করা ভেতর থেকে। কিন্তু ছেলেটা এখান থেকে উধাও। উধাও হয়ে যাওয়া ছেলেটাকে খুঁজতে না পেয়ে আমার বাবা মা সবাই তারা একবারে ভয়ে ক্লান্ত হয়ে পড়েন এবং চিন্তা করছেন এখন কি করবেন। এদিকে আমার শরীরের অবস্থা একদম ভয়ে ভয়ে শেষ হয়ে যাচ্ছে। কথা বলতে পারছি না, শরীর তরতর করে কাঁপছে। এইরকম একটি পর্যায়ের মধ্যে আমরা, আমার পরিবারের লোকজনরা সেদিন পড়ি। আর এই ছেলেটাকে খুঁজতে না পেয়ে আমার মা আমাকে এক গ্লাস পানি এনে দিলেন। তো আমি পানি পান করি। পানি পান করার পর আমি দেখতে পারি আমার শরীরটা হালকা, আগের থেকে কাঁপনিটা একটু একটু করে কমে আসছে। আর বাবা মা সেদিকে মাটিতে বসে বসে চিন্তা করছেন যে কি ঘটে গেল, ছেলেটা কোথায় চলে গেল। তখন বাবা একবার আমাকে আস্তে করে জিজ্ঞেস করলো, জাহিদ, তুমি একটু বলার চেষ্টা করো, ছেলেটা কোথায়? বাবাকে তখন বললাম যে ছেলেটা আমার সঙ্গেই ঘুমিয়েছিল, কিন্তু ছেলেটা আমার সামনে থেকেই উধাও হয়ে গেল। ছেলেটাকে আমি দেখতে পাইনি, তবে আমি দেখতে পেয়েছি ঘরের দরজার সামনে এক অশরীরী মেয়েকে দাঁড়িয়ে থাকতে। সেই মেয়েটি বেশ ভয়ানক এবং বিশ্রী দেখতে। তাকে দেখে আমার পুরো শরীরটা শিউরে ওঠে। আর তখন থেকে আমার শরীরে ঘাম সৃষ্টি হয়ে পড়ে। আমার শরীরটা এভাবে ঘামতো না যদি আমি এরকম কিছুই না দেখতাম। এরকমটা দেখার পর আমি নিজেকে আমি কন্ট্রোল করতে পারিনি। তখন আমি এই কথাগুলো খুব আস্তে আস্তে করে বলেছিলাম, আর এই কথাগুলো বাবারা শুনতে পেয়ে তাদের ভয়ের শিহরণ যেন আরও আরও বেড়ে গেল। তখন বাবা বলেন যে যাই হোক, এখন আর আমাদের এই বিষয় নিয়ে চিন্তা না করাটাই ভালো। এখানে ভালো মতে এখন ঘুমিয়ে রাতটা পার করো, কাল সকালবেলা তো কবিরাজ আনতে যাবই, তাই না? তো কাল সকালবেলা যে কোনো একটা বিহিত হবে। তো এই বলে সব কিছু মিটমাট করে আবারও মধ্যরাত হয়ে আসে। তখন ঘুমাতে যায় সবাই, আর আমাকেও বিছানায় রেখে তারা চলে যায় ঘুমাতে। তো অনেকক্ষণ পর আমার কিন্তু ঘুম আসছে না। হঠাৎই আবারও আমি শুনতে পাই, জাহিদ, 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 ওঠো, যাবে না তুমি আমার সঙ্গে? তাড়াতাড়ি আসো আমার সঙ্গে, জাহিদ। এই কণ্ঠস্বর শুনতে পেয়ে আমার আবারও আগের মতো সেই উৎফুল্ল জাগনা দেয়। মনের ভেতরে মনে হচ্ছে এক শক্তি জেগে উঠেছে। সেই শক্তি আমাকে বলছে আমি ঘর থেকে যেন বের হয়ে যাই। এতটা অস্বাভাবিক কর্মকাণ্ড হবে সেটা যেন আমার মন বলছে যে আমি ঘর থেকে বেরিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করি। এরকমটা আমার সঙ্গে ঘটেছে, তারও যথেষ্ট কারণ ছিল, তো সেটা পরে বোঝা যাবে। তো আমি যখন বুঝতে পারি যে আমার বাইরে যেতে হবে,
তার সঙ্গে দেখা করতেই হবে। তখন আমি আর দেরি করিনি, কোনো রকমের সারা শব্দ না করেই ঘর থেকে বাহির হয়ে যাই। ঘর থেকে বের হয়ে আমি দেখতে পারি বেশ কিছুটা দূরে একটি মহিলা ওখানে বসে আছে। তার মাথায় ঘোমটা দেওয়া এবং হাতটা পেছনের দিকে ইশারা করে ডাকছে, জাহিদ, ও জাহিদ, এদিকে আসো। আমার সঙ্গে যাবে না তুমি? তাড়াতাড়ি চলে আসো। শুনে আবারও সেই মহিলাটির নিকট হাঁটা শুরু করে দিই আমি। হাঁটতে হাঁটতে যখনই আমি মেয়েটির নিকট গিয়ে পৌঁছাই, তখন দেখতে পারি এই মেয়েটি এখানে নেই। সে আরও সামনে গিয়ে দাঁড়িয়ে আছে এবং সেখান থেকে সে আমাকে ডাকছে। তো আমি তার সামনে যাওয়ার জন্য আবারও হাঁটা শুরু করি ক্রমাগতভাবে। তার সামনে ঠিক আগের মতো যখন আবারও গিয়ে দাঁড়াই, তখনও দেখতে পারি সে আবারও এখান থেকে আরও দূরে চলে গিয়েছে। 2-3 পা রওনা দেওয়ার পরও যখন তাকে আমি ছুঁতে পাইনি, তার সঙ্গে আমি সাক্ষাৎ করতে পারিনি, তখন আমি নিজের সেন্সে চলে আসি। আমি তখন চিন্তা করছি যে আমি এত রাত্রি করে ঘর থেকে কেন বের হলাম, আর এই মেয়েটাকে। তখন এরকম চিন্তা করতে করতে মেয়েটিকে ভালো করে দেখছিলাম। হঠাৎই আবার কোন এক শক্তির বলে আমার মন বলছিল যে আবার ওখানে যাওয়ার জন্য, ওখানে আমি গিয়ে মেয়েটির সঙ্গে দেখা করার জন্য। তো আমি যখন এই বিষয়টা আবারও উপলব্ধি করি, তখন আবারও ওখানে যাওয়ার জন্য উতলা হয়ে পড়ি এবং আস্তে আস্তে করে ওই মেয়েটার নিকট যেতে লাগলাম। যেতে যেতে অনেকটা দূর আমি চলে যাই। হাঁটতে হাঁটতে হঠাৎ মনে হচ্ছে পায়ে যেন ব্যথা অনুভূতি হচ্ছে, কিন্তু সেই ব্যথাটা আমি এতটা তুচ্ছ মনে করে ফেলি যেটা আমার মনেই লাগছিল না। তো আমি হাঁটছিলাম মেয়েটির পিছন পিছন। হঠাৎই আমি এক খাদে পড়ে যাই এবং সেই খাদে মনে হচ্ছে আমাকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এখানে একটি রাস্তার পাশে খাদ ছিল। তো ওই খাদে যখন মনে হলো যে কেউ একজন আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, তখন ওখান থেকে আমি লাফাতে লাফাতে ওঠার চেষ্টা করি, কিন্তু কোনোভাবেই আমি ওখান থেকে উঠে আসতে পারছি না। তখন অনেক রকমের চেষ্টা করছি কিন্তু উঠে আসতে পারছি না। কিন্তু আশপাশে দেখি আমার আশপাশে অনেক ছায়া মানবের উদয় এখানে অবস্থিত হয়েছে এবং একটি মহিলা, যে মেয়েটিকে আমি অনুসরণ করে এসেছিলাম, সেই মেয়েটি এখন আমার সামনে দাঁড়িয়ে। বিষয়টা একবারে ভয়ঙ্কর এক সিনের মতো। তখন ভয়ে আমার পুরো শরীর ওই খাদের মধ্যে পড়ে থাকা অবস্থাতেই কাঁপতে শুরু করে দেয়। তো আমি কাঁপতে কাঁপতে সেখানে অজ্ঞান হয়ে যাওয়ার মতো এক অবস্থা। খানিকক্ষণ থাকার পর আমি ওখানে এখন অজ্ঞানই হয়ে পড়ি। তো অজ্ঞান হয়ে যাওয়ার পর মুহূর্তে আমার বাবা মা এই রাস্তা দিয়ে আমাকে খোঁজার জন্য তারা ছুটে আসছিল। ঠিক তখনই তাদের চোখ যায় ওই রাস্তার পাশের খাদের দিকে। তখন তারা আমাকে দেখতে পেয়ে আমার শরীরে এই ময়লা ভরে আছে, মানে ময়লাতে পড়ে গিয়েছিলাম, সেখান থেকে তারা আমাকে টেনে তুলে তারা খুব ভয়ে ভয়ে আমাকে পাশের একটি পুকুরে পানিতে তারা আমাকে ধুয়ে নেয় এবং সেখান থেকে আমাকে বাড়িতে নিয়ে আসা হয়। পুকুরে নামানোর পরপরই আমার জ্ঞানটা ফিরে আসে। তখন শরীরে এক ফোঁটা শক্তি নেই। বাবার কাঁধে এক হাত থেকে মায়ের কাঁধে এক হাত রেখে আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে আসছিলাম। হঠাৎই শুনতে পাই এক কোণ থেকে এক ছেলের চিৎকারের আওয়াজ ভেসে উঠেছে। সেই চিৎকারটা মনে হচ্ছে এতটা কাতরের চিৎকার, যেটা কেউ বিপদে পড়লে এরকমভাবে চিৎকার করে থাকে আর কি। তো
ওই চিৎকারটাকে আমরা কোনো রকমের পাত্তা না দিয়েই আবারও আসার চেষ্টা করি বাড়ির দিকে। বিশেষ করে আমার বাবা এই চিৎকারটিকে পাত্তা দেননি, আমার মাও দেননি, আর আমি তো এদিকে অসুস্থ। তো 2 মিনিট রাস্তা অতিক্রম করার পর আরও একটি কণ্ঠে চিৎকার শুনতে পারি আমরা। তবে এই চিৎকারটা আরেকটু কম জোরে ছিল, মনে হচ্ছে 14 থেকে 15 বছর বয়সী কোনো ছেলে চিৎকার দিয়ে উঠেছে। তো এই চিৎকারগুলো খুব জোরালো এবং ভয়ঙ্করভাবে আমাদের কানে আসছিল। তো 3-4টা চিৎকার আমরা শুনতে পারি এই রাস্তা দিয়ে আসার সময়। তো চিৎকারগুলো কে বা কারা দিয়েছে সেগুলো আমরা জানতেও চাইনি, জানতেও যাইও নি। বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পর এখনও এই হালকা বাতাস কিন্তু এলাকাতে বয়ে আছে। ফজরের আজানের আগ মুহূর্তে শুনতে পারি পুরো এলাকার মানুষেরা এক জায়গায় জড়ো হয়ে গেছে। আমাদের বাড়ির পেছনের দিকে এক মিছিলের মতো আওয়াজ করে মানুষ দৌড়াদৌড়ি করছে। শুনে মনে হলো কোনো এক গন্ডগোল বা আওলা হয়তো এলাকাতে লেগে গিয়েছে। ঘর থেকে হোর হোর করে বের হলাম, সঙ্গে আমার বাবা মাও বের হলো। বের হওয়ার পর শুনতে পারি যে কয়েকটা ছেলেকে ঘর থেকে পাওয়া যাচ্ছে না। তারা নাকি হঠাৎ করে ঘর থেকে বের হয়ে গিয়েছে কাউকে না বলে। তারপর থেকে কাউকে পাওয়া যাচ্ছে না। এই বিষয়টা শুনে সবার মনে এক ভীতিময় ভয় জাগে যে এত রাত করে ছেলেরা কোথায় যাবে। এর মধ্যে কিছু ছেলেরা ছিল 20 বছর কি 18 বছর, কিছু ছেলেদের বয়স ছিল 14 কি 15, এরকম সাইজের ছেলেরা। তাদেরকে পাওয়া যাচ্ছে না। খোঁজাখুঁজির পর যখন কাউকে পাওয়া যাচ্ছে না, এক পর্যায়ে একদিক থেকে একজন লোক আসা ব্যক্তি সে দেখতে পারে একটি ছেলে রাস্তার পাশে পড়ে আছে এবং এটি ছেলে, সে মারা গিয়েছে, তার মরদেহ এখানে পড়ে আছে। ওই মরদেহ দেখতে পেয়ে সে দৌড়ে চলে আসে গ্রামের ভিতরে এবং গ্রামের ভিতরে এসে দেখতে পারে মানুষের কোলাহল। সেখানে এসে খবর দেয়, সেখান থেকে মানুষজন সবাই যায়, গিয়ে দেখতে পারে এখানে আমাদের গ্রামের এক পরিবারের ছেলে, সে তার মৃত লাশ এখানে পড়ে আছে। চিনতে পেরে এখানে কান্নারুল পড়ে যায় এবং যাদের বাড়িতে ছেলেদেরকে পাওয়া যাচ্ছে না তারা তো এখন একবারে হতবাক এবং অস্থির হয়ে ওঠে। তাদের ছেলে না জানি কি হয়ে গেল। তো ওখানে সবাই কান্না করতে করতে হঠাৎই ফজরের ওয়াক্ত হয়ে পড়ে এবং ফজরের নামাজের জন্য সবাই রেডি হয়। এলাকা থেকে অনেক মানুষ নামাজে চলে যায়। নামাজের পর পর 2জন ছেলেকে পাওয়া যায়, তাদেরও মৃতদেহ পড়ে আছে। এই মৃতদেহগুলোকে আবারও ফিরিয়ে নিয়ে আসা হয় গ্রামে। তো গ্রামে নিয়ে আসার পর চেনা হয় যেটা আমাদের গ্রামের পরিবারের সন্তান। তারপর আরও খোঁজাখুঁজির পর আরও 3জন ছেলের লাশ উদ্ধার করা যায়, যে 3জন ছেলেও মারা গিয়েছে। এত কয়েকটা ছেলে, 7-8টা ছেলে এক রাতে এভাবে এক আকস্মিকভাবে মৃত্যু হওয়াটা বেশ অস্বাভাবিক ঠেকলো সবার মনে। এই তো ওই দিন একটি ভালো কবিরাজ আসার কথা আমাদের গ্রামে। তো ওই দিন সকালবেলায় এক কবিরাজ চলে আসে আমাদের গ্রামে এবং এসে তিনি এই সব ঘটনাগুলো দেখতে পারেন এবং তিনি দেখতে পেরে তিনি বুঝে গিয়েছেন যে এগুলো আর কারো কাজ নয়, এগুলো এই এলাকাতে থাকা কিছু দুষ্টু পিশাচের কাজ। তো উনি কি করলেন যে এই পিশাচগুলোকে তাড়ানোর জন্য উনি সবার কাছ থেকে পারমিশন নিলেন এবং বললেন যে উনি এখন যে কাজগুলো করবেন তার সঙ্গে সবার সহমত হওয়া উচিত। তখন গ্রামের সকল লোক বলে যে ঠিক আছে, আপনি যে কোনো উপায়ে এগুলোকে এখান থেকে বিদায় করার ব্যবস্থা করুন। তো এই কথা শুনে এই লোকটা
মানে ওঝা যে ছিল কবিরাজ, তিনি ঝাড়ফুঁক করা শুরু করে দেন এবং পুরো গ্রামে অসংখ্য তাবিজ ওনার পুতুলি থেকে বের করে দেন এবং এক একজনের হাতে দিয়ে বলেন যে আপনারা এই তাবিজগুলো অমুক জায়গায় পুঁতে দিয়ে আসবেন, আজ রাতেই কিছু একটা হয়ে যাবে। তো সবাই মিলে এগুলো দিয়ে আসে, এক একজনে এক এক জায়গায় গিয়ে এই তাবিজগুলো পুঁতে দিয়ে আসে। এরপর রাত্রিবেলা অনেকে শুনতে পেয়েছে এক একজনের ঘরের পেছনে এক একটা চিৎকারের শব্দ, যে চিৎকারগুলো একবারে কাতর অবস্থায় নিতর দেহের মানুষগুলো যেভাবে চিৎকার করে থাকে আর কি, সেরকম চিৎকার। তো এর আগে দিনের ভিতরে কিন্তু যে ছেলেগুলো মারা গিয়েছিল তাদের দাফন দেওয়া হয়ে গিয়েছিল। ওই দিন রাত্রিবেলা এই পিশাচগুলোর এক অভিশপ্ত জীবন দূর হয়। লোককথার ভিত্তিতে পরবর্তীতে ঘরে উঠেছে যে এগুলো নাকি মারা গিয়েছে এবং সেই পিশাচগুলো এখান থেকে বিদায় নিয়েছে চিরতরের মতো। এর পরবর্তীতে এই পিশাচগুলো, এই যে জিন আকৃতির দুষ্টু পিশাচগুলো, সেগুলো আর আমাদের এলাকাতে আসেনি, আর আমাদের কোনো মানুষেরও কোনো রকমের ক্ষতি করতে পারেনি। ক্ষতি যা করার তা অনেক করে ফেলেছে। আর এই ক্ষতিগুলো করারও বেশ অনেক কারণ ছিল, যে কারণগুলো হচ্ছে আমাদের এলাকার যে টাইম মেনটেনটা ছিল সেটা একটু অন্যরকম ছিল। যেমন আমাদের এলাকাতে অনেক মানুষ বিভিন্নভাবে এই জিনের যে একটা বাসস্থান, তারপর কবিরাজি, এগুলো অনেক বেশি প্রচলিত ছিল। আর যার কারণে অনেক মানুষ এগুলো শিখতো এবং জিনকে আটকানোর জন্য তারা নানান রকমের চেষ্টা করে থাকতো। আর যেই কারণেই জিনেরা, দুষ্টু পিশাচ কিছুটা এসে এরকম কাণ্ডকলাপ ঘটিয়েছে। আর এই ঘটনাটার পরিপ্রেক্ষিতে কিন্তু জিনদের বা এই যে পিশাচগুলোকে পুরোটা দোষ দেওয়া যাবে না। তার কারণ হচ্ছে মানুষেরও অনেকটা দোষ ছিল, যে তারা কবিরাজ সেজে অনেক জিনকে আটক করার চেষ্টা করেছে, যার কারণে কিন্তু ওই দুষ্ট জিনগুলো মানুষকে ক্ষতি করেছে। তো এই ক্ষতিগুলোর পরবর্তীতে যে এক অদ্ভুতময়ী তাবিজের পরীক্ষা দেওয়া হয়েছিল পুরো গ্রামে, তারপর থেকে এই জিনগুলো, পিশাচগুলো এখান থেকে চিরতরে বিদায় নিয়েছে। হ্যাঁ, এতক্ষণ বলছিলাম রাঙামাটির চৈতপাড়া গ্রামের কথা। আপনারা যারা যারা রাঙামাটি থেকে আজকের ঘটনাটি শুনেছেন, হয়তো তারা এই চৈতপাড়া গ্রামের কথা এবং এই চৈতপাড়া গ্রামের কাহিনী সম্পর্কে অনেকেই অনেক কিছু জানেন। তো এখন এটার সমাপ্তি অনেকটা ঘটেছে। এখন অনেক মানুষ এখানে বসবাস করে, শহরের মতো গড়ে উঠছে এই চৈতপাড়া গ্রাম। তো লিসেনার, এই ছিল আমাদের আজকের ঘটনা, আমার হাতে লেখা ইমেইল ঘটনা। আশা করি ঘটনাটি ভালো লেগেছে। তো প্রিয় লিসেনার্স, এই ছিল একটি ইমেল স্টোরি, যেটি আমি আপনাদেরকে এখন পরে শুনিয়েছি। দীর্ঘক্ষণ আপনাদের মাঝে আমি ছিলাম, এতক্ষণ ঘটনা পরে শোনালাম। আশা করি আপনাদের ঘটনাটি অনেক অনেক ভালো লেগেছে এবং এতক্ষণ পর্যন্ত আপনারা যারা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। তো লিসেনার্স, ঘটনা ভালো লাগলে ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন, ঘটনার সম্পর্কে কমেন্ট করতে পারুন, বা আপনারা কে কোন জেলা থেকে শুনছেন সেটা কমেন্ট করুন। কমেন্ট করলে, লাইক করলে হয় কি যে আমাদের যে কষ্টটা সেটার পরিমাণ অনেকটা কমে যায়। তাই অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, বন্ধু বান্ধবদের মাঝে ছড়িয়ে দিন এবং অবশ্যই আমাদের ভীতিকথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের এই যাত্রাপথটি সুফল হবে যদি মাত্র আপনারা আমাদের সঙ্গে থাকুন। তাই অবশ্যই আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের যাত্রাপথটাকে আরও সহজ করে দিবেন আপনারাই। তো লিসেনার্স, আপনাদের মাঝেও আমরা থাকতে চাই এবং আশা করি আপনাদের মাঝে আমরা জায়গা পাবো। তো লিসেনার্স, আজকের মতো এই পর্যন্ত, অনেক রাত হয়ে গিয়েছে। তো এই পর্যন্ত আমরা আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। তো
কাল হয়তো আরও একটি ঘটনা আমরা আপনাদের মাঝে নিয়ে আসতে পারবো। তো কাল পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের ভীতিকথা ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন লিসেনার্স। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।